গল্পের শুরুতেই আমরা দেখি একটা রহস্যময় জম্বি ভাইরাস পুরো আমেরিকায় ছড়িয়ে পড়েছে এবং দেশের প্রায় সমস্ত মানুষকেই সংক্রমিত করে ফেলেছে। এই ভাইরাসের সবচেয়ে বিপজ্জনক দিক হলো কোনো মানুষ মারা যাওয়ার মাত্র 30 সেকেন্ডের মধ্যেই জম্বিতে পরিণত হয়ে যায়। আর এই ভাইরাসটি বাতাসের মাধ্যমে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছিল। এমনকি সরকার এবং সবচেয়ে দক্ষ বিজ্ঞানীরাও এর কোনো প্রতিষেধক বা প্রতিকার আবিষ্কার করতে ব্যর্থ হন। কেউই জানে না এই ভাইরাসের মুখোমুখি কিভাবে হতে হবে। জম্বিদের চিরতরে নির্মূল করার কোনো নিশ্চিত উপায় এখনো খুঁজে পাওয়া যায়নি। এদিকে সেনাবাহিনীর কাজ শুধু সংক্রমিত এলাকাগুলো খালি করাতেই সীমাবদ্ধ ছিল না, বরং সাধারণ মানুষকে কোয়ারেন্টাইন জোনে পৌঁছে দেওয়াও ছিল তাদের দায়িত্ব। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে উঠেছিল যে মানুষের কাছে কোনো বিদ্যুৎ ছিল না, কোনো পানি ছিল না, এমনকি পর্যাপ্ত খাবারও ছিল না। এরই মধ্যে রোজ নামের এক নারী তার পরিবারের সঙ্গে এমন একটা গ্রামে বসবাস করছিলেন যেটি খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে সবাই নিজ নিজ ঘরের ভেতরে লুকিয়েছিল। একদিন সকালে মার্কিন সেনাবাহিনী সেখানে এসে ঘোষণা করে বেঁচে থাকা মানুষদের শহরের স্টেডিয়ামে নিয়ে যাওয়া হবে। এ কথা শুনে সবাই নিজেদের জিনিসপত্র নিয়ে দৌড়াতে শুরু করে। রোজ এবং তার পরিবার তাদের মধ্যেই ছিল, কিন্তু সেখানে পৌঁছানোর পর জানা যায় সেনাবাহিনীর কাছে মাত্র 3টি ট্রাক রয়েছে এবং সমস্ত মানুষকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। তদন্তের পর রোজের মেয়েকে ট্রাকে তুলে নেওয়া হয়, কিন্তু রোজ এবং তার স্বামীকে আটকে দেওয়া হয়। সৈনিকরা তার স্বামীর পেটে একটা ক্ষত দেখতে পেয়েছিল এবং তিনি ঘামে ভিজেছিলেন, যা সংক্রমণের লক্ষণ হতে পারত। বাকি মানুষদের সুরক্ষার কথা চিন্তা করে ট্রাকটি তাদের জন্য অপেক্ষা না করেই রওনা হয়ে যায়। বাধ্য হয়ে রোজ এবং তার স্বামী পালিয়ে গিয়ে কাছের একটা খালি বাড়িতে আশ্রয় নেন। কিছু সময় পর বিমান হামলার কারণে তার স্বামীর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। শহরে কোনো চিকিৎসা সুবিধা অবশিষ্ট ছিল না, তাই রোজ তার জন্য কেবল পানি খুঁজে আনতে পেরেছিলেন। এরপর যখন তিনি রান্নাঘরে পানি খুঁজছিলেন, তখন তিনি বাড়ির ভেতরের কারো আসার শব্দ পান। সাহস করে তিনি একটা ছুরি হাতে নিয়ে শব্দের উৎসের দিকে এগিয়ে যান। সেখানে তিনি এক বৃদ্ধাকে দেখতে পান, যিনি একা ছিলেন এবং হাঁটতে পারছিলেন না। রোজ যখন বসার ঘরে ফিরে আসেন, তখন মেঝেতে রক্ত দেখে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং সঙ্গে সঙ্গে একটা ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। অন্যদিকে সেই বৃদ্ধার ঘরের দরজা খোলাই ছিল। রোজের সংক্রমিত স্বামী ততক্ষণে জম্বিতে পরিণত হয়ে গিয়েছিল এবং সেই অবস্থায় বৃদ্ধাকে নির্মমভাবে মেরে ফেলে। রোজ ঘরের ভেতর থেকে কেবল সেই গা শিউরে ওঠা শব্দটাই শুনছিলেন, কিন্তু তার কিছুই করার ছিল না। কিছুক্ষণ পর রোজ সেখান থেকে পালানোর চেষ্টা করেন, কিন্তু পালানোর সময় একটা বন্ধ গলির মধ্যে আটকে যান। এবার তিনিও জম্বিদের শিকার হতে যাচ্ছিলেন। ঠিক তখনই সামরিক ইউনিফর্ম পরা এক ব্যক্তি সেখানে এসে জম্বিকে গুলি করে মেরে ফেলেন। এখানে আমরা জানতে পারি তিনি কোনো আসল সৈনিক নন, বরং স্পিয়ার্স নামের একজন অপরাধী। কোনো এক বড় রহস্যের কারণে তাকে গ্রেফতার করা হয়েছিল এবং একজন সৈনিক তাকে পাহারা দিচ্ছিল। স্পিয়ার্স প্রথমে তাকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু তাতে কাজ না হওয়ায় সুযোগ বুঝে তিনি তার বন্দুকটি কেড়ে নিয়ে তাকেই হত্যা করেন। এরপর তিনি সেই সৈনিকের ইউনিফর্মটি নিজেই পরে নেন এবং সবার সামনে নিজেকে একজন সৈনিক হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এরপর রোজ ও স্পিয়ার্স একসঙ্গে একটা নিরাপদ স্থানের খোঁজে রওনা হন। এদিকে শহরের অন্য এক অংশে একটা দম্পতির গাড়ি দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নারীটি মারাত্মকভাবে আহত হন এবং তার প্রেমিক তাকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করেন, কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে সেই নারীটি শীঘ্রই জম্বিতে পরিণত হতে যাচ্ছেন, তখন তিনি ভয়ে তাকে সেখানে রেখেই পালিয়ে যান। ঠিক সেই সময় রায়ান নামের এক বাঘ প্রতিবন্ধী মানুষ সেখান দিয়ে যাচ্ছিলেন। তিনি আহত নারীকে দেখে সাহায্য করার জন্য এগিয়ে আসেন, কিন্তু তিনি বুঝতে পারছিলেন না যে এখন তার কি করা উচিত। ঠিক তখনই সান নামের একটা মেয়ে সেখানে পৌঁছায় এবং রায়ানের হাত ধরে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিছু সময় পর অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সেই আহত নারীটি মারা যান। তবে ভাইরাসের প্রভাবে তিনি শীঘ্রই জম্বিতে পরিণত হন এবং আশেপাশে যাকেই পাচ্ছিলেন তাকে শিকার করতে শুরু করেন। ঠিক একই সময়ে দুজন মানুষ ম্যাপ দেখতে দেখতে সেখান দিয়ে যাচ্ছিলেন, কিন্তু সামনের বিপদ সম্পর্কে তাদের কোনোই ধারণা ছিল না। হঠাৎ করে জম্বিটি তাদের একজনের উপরে আক্রমণ করে বসে। অন্যদিকে ল্যান্স নামের বাকি মানুষটি ভয়ে তার সঙ্গীকে সেখানেই ফেলে রেখে পালিয়ে যান। সান এবং রায়ানও এই দৃশ্য দেখে কোনো সময় নষ্ট না করে সেখান থেকে দৌড়ে পালিয়ে যান। দীর্ঘক্ষণ ঘুরে বেড়ানোর পর তারা একটা খালি বাড়ির দরজা খোলেন, কিন্তু ভেতরে কিছু মানুষ আগে থেকেই উপস্থিত ছিল যারা বাড়িটি লুটপাট করছিল। এটি দেখি সান সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে রায়ানের হাত ধরে বাইরে চলে আসে। এরই মধ্যে রাস্তায় একটা গাড়ি চলছিল। গাড়িটিতে বারবারা নামের এক নারী বসেছিলেন। তিনি ম্যাপ দেখে দেখে স্টেডিয়ামে পৌঁছানোর চেষ্টা করছিলেন। তখনই এক ব্যক্তি তাকে থামিয়ে সাহায্য চান। তিনি জানান যে সামনের রাস্তা অত্যন্ত বিপজ্জনক। সেখানে জম্বিদের পাশাপাশি কিছু ডাকাতও ঘুরে বেড়াচ্ছে যারা তার গাড়িটি ছিনিয়ে নিতে পারে। তিনি আরও দাবি করেন যে স্টেডিয়ামে পৌঁছানোর সঠিক রাস্তা তার জানা আছে, তাই তারা দুজন একসাথে যেতে পারেন। বারবারা তার কথায় বিশ্বাস করে তাকে গাড়ির চালকের আসনে বসতে দেন, কিন্তু কিছুক্ষণ পরে লোকটির আসল রূপ প্রকাশ পায় এবং সে বারবারাকে গাড়ি থেকে নেমে যাওয়ার জন্য হুমকি দেয়। সে গাড়ি নিয়ে পালিয়ে
যাওয়ার আগেই উইলিয়াম নামের এক বলবান ব্যক্তি সেখানে এসে তাকে গাড়ি থেকে টেনে নামান। এরপর তিনি লোকটিকে মারাত্মকভাবে মারধর করেন। এদিকে বারবারা দ্রুত গাড়ির পেছনের সিটে গিয়ে বসেন। ইতিমধ্যে সান, রায়ান এবং বাকি বেঁচে থাকা মানুষগুলো দৌড়াতে দৌড়াতে অবশেষে মূল দলের কাছে পৌঁছান। সেখানে তারা কোয়ারেন্টাইন স্টেশনের চেক পয়েন্টটি দেখতে পান, কিন্তু ততক্ষণে উদ্ধার অভিযান শেষ হয়ে গিয়েছিল। পুরো চেক পয়েন্টটি কাঁটাতার দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সৈনিকেরা কাউকে ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এর ফলে জনতার মধ্যে আতঙ্ক এবং হুড়োহুড়ি তৈরি হয়। ঠেলাঠেলির মধ্যেই কাঁটাতারের মাঝে একটা ছোট্ট ফাঁকা জায়গা তৈরি হয়। সান প্রথমে সেই ফাঁকা দিয়ে বেরিয়ে যায় এবং তাকে অনুসরণ করে বাকিরাও সৈনিকদের ধাক্কা দিয়ে অন্য পাশে চলে আসে। একই সময় উইলিয়াম দেখতে পান যে একদল মানুষ খুব দ্রুত তার গাড়ির দিকে এগিয়ে আসছে। তিনি সঙ্গে সঙ্গে গাড়ির দরজা বন্ধ করে সেখান থেকে রওনা হয়ে যান। গাড়িতে বসে সান লক্ষ্য করে যে উইলিয়ামের হাতে রক্ত লেগে আছে। তার তাকানো দেখে উইলিয়াম স্পষ্ট করে বলেন যে তিনি কোনো খারাপ মানুষ নন, বরং তিনি কেবল তার পরিবারকে খুঁজছেন। এরপর তিনি দুই নারীকে পানি খেতে দেন। বারবারাও বলেন যে তারও পরিবার আছে এবং তিনি কারো ওপর বোঝা হতে চান না। তার কবজিতে পরা একটা দামি সোনার চেইন দেখিয়ে দিয়ে তিনি বলেন তার কাছে টাকাও আছে, কিন্তু ধ্বংস হয়ে যাওয়া এই পৃথিবীতে সোনা এবং টাকার আর কোনো মূল্য ছিল না। কিছু সময় পর উইলিয়াম জিজ্ঞেস করেন কারো কাছে কোনো বন্দুক বা অন্য কোনো অস্ত্র আছে কিনা, কিন্তু কারো কাছে কিছুই ছিল না। তখন তারা রাস্তার পাশে সেনাবাহিনীর একটা উদ্ধারকারী ট্রাক দেখতে পান। উইলিয়াম দ্রুত ম্যাপ দেখে স্টেডিয়ামে পৌঁছানোর সবচেয়ে সংক্ষিপ্ত পথটি খুঁজে বের করেন। তখনই একটা কালো গাড়ি তাদের পিছু নিতে শুরু করে। গাড়িতে বসা লোকগুলো তাদের গাড়ি থেকে পেট্রোল চুরি করতে চেয়েছিল। উইলিয়াম আগে একই এলাকায় কাজ করেছিলেন, তাই এখানকার রাস্তাঘাট সম্পর্কে তার ভালো জ্ঞান ছিল। তাই উইলিয়াম সঙ্গে সঙ্গে গাড়িটি অন্য একটা রাস্তায় ঘুরিয়ে নেন। কিন্তু তখনই তিনি কিছু উন্মত্ত মানুষকে দেখতে পান যারা তার গাড়ির দিকে পাথর এবং অন্যান্য জিনিস ছুঁড়ে মারছিল। তিনি সেখান থেকে বের হওয়ার চেষ্টা করেন, কিন্তু রাস্তায় এত ধ্বংসাবশেষ পড়েছিল যে গাড়ির চাকা একটা সাইকেলের সাথে আটকে যায়। তিনি একটা নির্জন জায়গায় গাড়িকে থামিয়ে সাইকেলটি সরাতে বাধ্য হন। এরই মধ্যে পেছন থেকে একটা জম্বি দৌড়ে এসে গাড়ির ছাদের উপরে উঠে পড়ে। জম্বিটি জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করছিল। এটি দেখে সান সঙ্গে সঙ্গে একটা হাতুড়ি দিয়ে তার উপর অনবরত আঘাত করতে থাকে। তবুও জম্বিটি নিচে নামতে রাজি ছিল না। অবশেষে উইলিয়াম জোরে ব্রেক চাপেন, ফলে জম্বিটি নিচে পড়ে যায় এবং পরের মুহূর্তেই গাড়িটি তাকে পিষে সামনে চলে যায়। জম্বিদের সাথে এটি ছিল তাদের প্রথম সরাসরি মুখোমুখি হওয়া এবং সেই মুহূর্তের ভয় ভাষায় প্রকাশ করার মতো নয়। তাদের বিপদ এখানে শেষ হয়নি। কিছু সময় পর সেই একই কালো গাড়িটিকে আবারও তাদের পিছু নিতে দেখা যায়। উইলিয়াম ইচ্ছাকৃতভাবে গাড়ির গতি কমিয়ে দেন, কিন্তু পেছনের গাড়িটি তাদেরকে ওভারটেক করেনি। এটি দেখে তার ক্ষোভ আরো বেড়ে যায়, কারণ এখন এটি পরিষ্কার হয়ে গিয়েছিল যে ওই লোকগুলো শুধু তাদের পিছুই নিচ্ছে না, বরং তাদের লক্ষ্যবস্তু বানিয়েছে। হঠাৎ করেই কালো গাড়িটি তাদের গাড়িতে জোরে করে ধাক্কা মারে। উইলিয়াম রেগে গিয়ে তাদের গালিগালাজ করেন এবং সবাইকে সিট বেল্ট বাঁধার নির্দেশ দেন। এরপর তিনি গাড়ির গতি বাড়িয়ে পাল্টা ধাক্কা দিতে শুরু করেন, কিন্তু দুই গাড়ির চালকই তর্ক এবং রাগে এতটাই মগ্ন হয়ে পড়েছিলেন যে তারা সামনের রাস্তার দিকে খেয়ালই করেননি। ফলে মুহূর্তের মধ্যেই দুটি গাড়ির মধ্যে মুখোমুখি ভয়াবহ সংঘর্ষ ঘটে। বারবারা সিট বেল্ট পরেছিলেন না, ফলে তিনি গাড়ি থেকে ছিটকে বাইরে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান। কিছুক্ষণ পর সংক্রমণের কারণে তিনিও একটা জম্বিতে পরিণত হন। অন্যদিকে কালো গাড়ির চালকও মারা যায় এবং সেও জম্বিতে পরিণত হয়। তবে ভাগ্যক্রমে সান ও উইলিয়াম সময় মতো কাছের একটা রেস্তোরাঁর ভেতরে আশ্রয় নিতে সক্ষম হন। এদিকে রোজ, পিয়ার্স, রায়ান এবং ল্যান্স শহরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন। কিছু সময় পর তারা একটা বড় ভবন দেখতে পান এবং সেখানে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নেন। ভবনটি ছিল বিশাল, আর অদ্ভুতভাবে এর ভেতরটা ছিল একদম শান্ত। তবুই স্পিয়ার্স পুরোপুরি নিশ্চিত হতে পারছিলেন না, তাই তিনি বন্দুক হাতে পুরো এলাকাটি তদন্ত করতে বের হন। অনুসন্ধানের সময় তারা কিছু ওষুধ, বিছানা এবং প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে পান। জায়গাটি নিরাপদ মনে হয়েছিল, তাই তারা সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নেন। রায়ান ও ল্যান্স সম্পূর্ণ বোকার মতো আচরণ করছিলেন। তারা জোরে গান বাজানোর চেষ্টা করেন। এতে স্পিয়ার্স ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন, কারণ তীব্র শব্দ জম্বিদের আকৃষ্ট করতে পারত, আর এমন একটা ভুল সবার জীবনকে বিপদের মুখে ফেলে দিতে পারত। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই রোজ মাঝখানে এসে সবাইকে শান্ত করেন। এরপর তারা দুজন বিছানায় আরামে ঘুমিয়ে পড়েন। অন্যদিকে স্পিয়ার্স এবং রোজ দরজার কাছে একটা চেয়ার রেখে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। কয়েক ঘন্টা পর রোজ যখন প্রায় ঘুমে তলিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই উপরতলার ঘর থেকে তিনি পায়ের আওয়াজ শুনতে পান। স্পিয়ার্স সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যান এবং রোজকে বাকি দুজনকে জাগিয়ে তুলতে বলেন। তারপর সবাই অস্ত্র হাতে নিয়ে তদন্ত করতে উপরের তলায় যান। সেখানে তারা একটা ছোট্ট ছেলেকে দেখতে পান, কিন্তু সে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে যায়। রায়ানের বিশ্বাস ছিল যে সেই শিশুকে সাহায্য করা উচিত, তাই তিনি তার পেছনে দৌড়াতে শুরু করেন। বাকি মানুষগুলো তার সাথে যায়, কিন্তু পুরো ভবন জুড়ে খোঁজাখুঁজি করার পরও ছেলেটিকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। অবশেষে স্পিয়ার্স সিদ্ধান্ত নেন যে তাদের সেখানে আর বেশি সময় থাকা উচিত নয়, কারণ একা ঘুরে বেড়ানো সেই ছেলেটি কোনো ফাঁদের অংশও হতে পারে। তারা কোনো কিছু
কিছু না ভেবেই যদি তার পেছনে পেছনে যেত তবে হয়তো তারা কোনো বিপদে পড়তে পারতেন, যার ফলে সবার জীবন ঝুঁকির মুখে পড়ে যেত। তখন রোজ একটা পরামর্শ দেন। তিনি বলেন তারা দুটি দলে বিভক্ত হয়ে এই তলা থেকে নিচের দিকে খোঁজা শুরু করবেন। যদি রাস্তায় ছেলেটিকে পাওয়া যায় তবে তাকে সাথে নিয়ে যাবেন, অন্যথায় তারা অবিলম্বে সেখান থেকে চলে যাবেন। স্পিয়ার্সের পরিকল্পনাটি পছন্দ হয়। এরপর অনুসন্ধান শুরু করে। রোজ এবং রায়ান একটা দল হন। খুঁজতে খুঁজতে তারা জিমের চেঞ্জিং রুমে পৌঁছান। সেখানে তারা একটা অদ্ভুত এবং তীব্র গন্ধ পান। প্রথম দিকে তারা বুঝতে পারছিলেন না এই গন্ধটি কিসের, কিন্তু তারা যখন বাথরুমের ভেতরে তাকান তখন দেখতে পান সেখানে অনেকগুলো মৃতদেহ পড়ে আছে। এই দৃশ্য দেখে রায়ান ভয় পেয়ে যান এবং সঙ্গে সঙ্গে বাইরে দৌড়ে যান। অন্যদিকে রোজের অবস্থা এমন হয়েছিল যে তিনি বমি করতে শুরু করেন। কিছুক্ষণ পর রোজ যখন রায়ানের খোঁজে বাইরে যান তখন তিনি একটা ছোট্ট ছেলের সাহায্যের জন্য কান্নার আওয়াজ শুনতে পান। তিনি সঙ্গে সঙ্গে সেই দিকে দৌড়ে যান, কিন্তু সেখানে পৌঁছানোর পর দেখা যায় বাথরুমে একটা লাউড স্পিকার রাখা আছে। ছেলেটির কণ্ঠস্বর আসল ছিল না, বরং সেটি ছিল একটি রেকর্ডিং। তখন তিনি বুঝতে পারলেন যে কেউ তাদের সাথে খেলা খেলছে। রোজ বাইরে যেতে চাইলেন, কিন্তু দরজাটি বাইরে থেকে লক করা ছিল এবং স্পিকারে একটা বাচ্চার হাসির শব্দ প্রতিধ্বনিত হচ্ছিল। অন্যদিকে স্পিয়ার্স এবং ল্যান্স সেই ঘরে ফিরে আসেন যেখানে তারা অবস্থান করছিলেন। সেখানে পৌঁছানোর পর তিনি দেখতে পান তাদের সংগ্রহ করা চিকিৎসা সামগ্রীগুলো নিখোঁজ। এখন পরিষ্কার ছিল যে ভবনে অন্য মানুষও উপস্থিত রয়েছে। তারা দুজনেই নিচের দিকে নামতে থাকেন, কিন্তু পথ বন্ধ দেখতে পান। তারপর দৌড়ানোর সময় ল্যান্স একটা তারের সাথে জড়িয়ে পড়ে অজ্ঞান হয়ে যান। ঠিক সেই মুহূর্তেই সেখানকার দরজাটি বন্ধ হয়ে যায়, যার ফলে স্পিয়ার্সের পক্ষে তাকে সাহায্য করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ইতিমধ্যে রায়ান আবার সেই একই ছেলেকে দেখতে পান। তিনি তার সাথে কথা বলতে চেয়েছিলেন, কিন্তু হঠাৎ 5-6টি শিশু তাকে ঘিরে ফেলে। তাদের হাতে বন্দুক ছিল। রায়ান কিছু বুঝে ওঠার আগেই তার চোখে পট্টি বেঁধে তাকে একটা গোপন আস্তানায় নিয়ে যাওয়া হয়, যেখানে অন্য একজন মানুষকে আগে থেকেই বন্দী করে রাখা হয়েছিল। এদিকে স্পিয়ার্স তার সঙ্গীদের খুঁজতে খুঁজতে অবশেষে রোজের কাছে এসে পৌঁছায় এবং তাকে ঘর থেকে বের করে নিয়ে আসে। তখনই কাছের একটা করিডোর থেকে গুলির শব্দ শোনা যায়। শব্দ অনুসরণ করে তারা একদল শিশুর কাছে পৌঁছায়। বাচ্চারা হুমকি দেয় যদি রায়ানকে জীবিত দেখতে চান তবে যেন তার বন্দুকটি তাদের হাতে তুলে দেন। স্পিয়ার্স লক্ষ্য করেন যে বাচ্চাদের কাছে মাত্র একটি বন্দুক ছিল, তাই তিনি ভাবলেন যে হয়তো লড়াই করে বেরিয়ে যাওয়ার একটা সুযোগ পাওয়া যেতে পারে। কিন্তু তখনই রায়ানকে একটা বাচ্চার জিম্মায় দেখা যায়। রোজ রায়ানকে বাঁচাতে স্পিয়ার্সকে তার অস্ত্র সমর্পণ করার জন্য রাজি করান। স্পিয়ার্স বন্দুকটি নিচে নামিয়ে রাখার সাথে সাথেই বাচ্চারা হঠাৎ রায়ানকে ভারী কিছু দিয়ে আঘাত করে, যার ফলে তিনি নিচে পড়ে যান এবং বাচ্চারা দৌড়ে পালিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই রায়ান জম্বিতে পরিণত হয় এবং রোজ ও স্পিয়ার্সকে তাড়া করতে শুরু করেন। স্পিয়ার্স জম্বিদের দুর্বলতা জানতেন না, তাই তিনি রোজকে নিয়ে কেবল দৌড়াতেই থাকেন। এই সময় শিশুরা দূর থেকে তাদের দেখছিল এবং আনন্দে চিৎকার করছিল। অবশেষে রোজ এবং স্পিয়ার্স ভবন থেকে বের হতে সক্ষম হন। দরজায় দাঁড়িয়ে থাকা এক বৃদ্ধ তাদের জন্য পথ খুলে দেন। তারপর তারা দুজন বাইরে আসার সাথে সাথেই দরজা বন্ধ করে দেওয়া হয়। কিছু সময় পর ভেতর থেকে একটা গুলির আওয়াজ আসে এবং রায়ানের চিৎকার চিরতরে স্তব্ধ হয়ে যায়। কিন্তু বাচ্চারা তখনও তাদের খেলা চালিয়ে যাচ্ছিল। তাদের একজন দরজায় একটা কাঠের টুকরো আটকে দেয়, যাতে অন্য বেঁচে থাকা মানুষেরা সহজেই তাদের ফাঁদে পা দিতে পারে। এদিকে ল্যান্স যখন জ্ঞান ফিরে পান তখন তিনি নিজেকে সম্পূর্ণ একা দেখতে পান। ল্যান্স ছিলেন অত্যন্ত ভীতু প্রকৃতির মানুষ। একা হয়ে যাওয়ায় তিনি লাইব্রেরির ভেতরে লুকিয়ে থাকাই সবচেয়ে নিরাপদ মনে করেন। নিজের সাহস বাড়াতে তিনি একটা পবিত্র ধর্মগ্রন্থ তুলে নেন, কিন্তু নিচ থেকে আসা অদ্ভুত শব্দগুলো তার ভয় আরো বাড়িয়ে দেয়। তিনি দীর্ঘক্ষণ টেবিলের নিচে লুকিয়ে থাকেন। অবশেষে তিনি সিদ্ধান্ত নেন যে এই ভয়ানক ভবনটি ছেড়ে চলে যাওয়াই ভালো। তারপর তিনি ছাদে পৌঁছে নিজের উচ্চতা দেখে বাইরের পাইপের সাহায্যে নামার সিদ্ধান্ত নেন। তখনই কিছু দুষ্টু শিশু উপর থেকে একটা মৃতদেহ নিচে ফেলে দেয়। এটি সেই একই বন্দী ছিল যাকে রায়ান আগে দেখেছিলেন এবং এখন সে জম্বি হয়ে গিয়েছিল। ল্যান্স তাকে দেখা মাত্রই সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে শুরু করেন। ভয়ে তিনি এত দ্রুত দৌড়ান যে জম্বিটির হাত থেকে রক্ষা পান। এরপর তিনি সাহায্যের আশায় কাছের বাড়িগুলোর দিকে ছুটে যান, কিন্তু সব বাড়ি খালি ছিল। তারপর তিনি একটা গাড়ি এবং গাড়িটির চাবি খুঁজে পান, কিন্তু অনেক চেষ্টার পরও গাড়িটি চালু হয়নি। হতাশ হয়ে তিনি সামনে এগিয়ে যান। রাস্তায় তিনি একটা কুকুর দেখতে পান। তিনি তাকে ডাকার চেষ্টা করেন, কিন্তু কুকুরটি তাকে উপেক্ষা করে চলে যায়। আর একটু সামনে এগোতেই তিনি একটা সুপারমার্কেট দেখতে পান। আশ্চর্যজনকভাবে দোকানটি তখনও লুটপাট করা হয়নি এবং তাকগুলো মালামালে ভর্তি ছিল। এটি দেখে ল্যান্স অত্যন্ত আনন্দিত হন। তিনি একটা শপিং কার্ট তুলে খাবার ও পানীয় বোঝাই করতে শুরু করেন। মজা করার জন্য তিনি ক্যাশ কাউন্টারে গিয়ে টাকা পরিশোধ করার ভানও করেন, কিন্তু তখনই প্রবেশদ্বারের ঘন্টাটি বেজে ওঠে। ঘুরে তাকাতেই তিনি দেখতে পান একটা জম্বি দোকানে প্রবেশ করেছে। ল্যান্স সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে বাঁচার জন্য একটা স্কুল বাসের ছাদের উপরে উঠে পড়েন। এখন সেখানে শুয়ে থাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। নীল আকাশ আর মেঘের দিকে তাকিয়ে তিনি ঘুমিয়ে পড়েন। যখন তিনি চোখ খোলেন তখন চারপাশে শান্ত পরিবেশ ছিল। পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছিল এবং কোথাও কোনো জম্বি দেখা যাচ্ছিল না। কিন্তু বাসের
পেছনে তাকাতেই তার চোখ কপালে ওঠে। জম্বিটি তখনও নিচে তার জন্য অপেক্ষা করছিল। তিনি ধীরে ধীরে বাস থেকে নামতে শুরু করেন, কিন্তু যখনই তিনি চাকার উপরে পা রাখেন জম্বিটি তাকে দেখে তাড়া করতে শুরু করে। এমনকি জম্বিটি বাসের ছাদের উপরে উঠে পড়ে। ল্যান্স সঙ্গে সঙ্গে লাফ দিয়ে একটা পুরনো আর্মি ট্রাকের উপর ল্যান্ড করেন। তিনি সেখান থেকে পালিয়ে গিয়ে কাছের একটা গ্যারেজে ঢোকেন। গ্যারেজের দরজাটি পুরোপুরি বন্ধ ছিল না, তাই জম্বিটিও ভেতরে ঢুকে পড়ে। ল্যান্স ভেতরের দরজা দিয়ে বেরিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু তিনি তার চাবি খুঁজে পাননি। আতঙ্কিত হয়ে তিনি একটা কুঠার তুলে নেন এবং জম্বিটির উপরে অতর্কিত আক্রমণ করার কথা ভাবেন, কিন্তু তিনি পেছনের দিকে পৌঁছানোর সাথে সাথেই জম্বিটি তাকে দেখে ফেলে এবং আবারও চোর পুলিশ খেলা শুরু হয়। দৌড়াতে দৌড়াতে তারা দুজন সেই একই সুপারমার্কেটে পৌঁছে লুকিয়ে থাকার চেষ্টা করেন। তখনই হঠাৎ বাইরে থেকে একটা গুলির শব্দ আসে। একজন বৃদ্ধ জম্বিটির মাথায় গুলি করে তাকে খতম করে দিয়েছিলেন। লড়াইয়ের সময় জম্বিটি তার কাঁধে কামড় দিয়েছিলেন। এটি দেখে ল্যান্স কান্নায় ভেঙে পড়েন এবং একটি ভারী বস্তু দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলেন। অন্যদিকে সান এবং উইলিয়াম তখনও রেস্তোরাঁয় আটকে ছিলেন। তারা পেছনের দরজা দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাইরের জম্বিরা তাদের গন্ধ পেয়ে সেখানে ঘোরাঘুরি করছিল। তারা ভেতরে ফিরে আসতে বাধ্য হন। রেস্তোরাঁয় আরো অনেক মানুষ উপস্থিত ছিল। কেউ খাচ্ছিল, কেউ বিশ্রাম নিচ্ছিল। কারো বাইরে যাওয়ার সাহস ছিল না, কারণ ভেতরে খাবার ও পানির কোনো অভাব ছিল না। একটি দম্পতি খাওয়ার সময় নিজেদের মধ্যে কথা বলছিল। অন্যদিকে ফিল নামের এক একাকী মানুষ হাতে লাঞ্চ বক্স নিয়ে হাসছিলেন। তাকে বন্ধুত্বপূর্ণ মনে হয়েছিল, কিন্তু তার উদ্দেশ্য ছিল ভিন্ন। ফিল দ্রুতই লক্ষ্য করেন যে উইলিয়াম একজন শারীরিকভাবে শক্তিশালী মানুষ, তাই ফিল উইলিয়ামকে এক পাশে নিয়ে গিয়ে কথা বলতে শুরু করেন। উভয়ের লক্ষ্য ছিল স্টেডিয়ামে পৌঁছানো, নিরাপদ অঞ্চলে আশ্রয় নেওয়া এবং তাদের পরিবারকে খুঁজে বের করা। উইলিয়াম ছিলেন একজন সরল মানুষ, তাই তিনি জিজ্ঞেস করেন এরপর কি করা উচিত। ফিল বলেন শক্তিশালী মানুষদের দুর্বল মানুষদের থেকে আলাদা করতে হবে। তার মতে সান তাদের জন্য বোঝা হয়ে উঠতে পারে। উইলিয়াম ততক্ষণে সানকে নিজের সঙ্গী হিসেবে ভাবতে শুরু করেছিলেন। সেই কারণে এই পরামর্শে তিনি অস্বস্তি বোধ করছিলেন। ফিল তখন তাকে বুঝিয়ে বলেন যে শহরের ভেতরের রাস্তায় জম্বিদের বিশাল ভিড় রয়েছে, সেখান থেকে বের হতে গেলে অস্ত্রের প্রয়োজন হবে এবং তিনি এমন একটা জায়গা চেনেন যেখানে অস্ত্র পাওয়া যেতে পারে, কিন্তু সবাইকে সেখানে নিয়ে যাওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ হবে, তাই একজনকেই বেছে নিতে হবে। এদিকে সান অস্ত্র এবং বাইরে যাওয়ার বিষয়ে আলোচনাটি শুনে ফেলেছিল। সে ভয় পেতে শুরু করে যে হয়তো অন্যরা তাকে ত্যাগ করবে। এই কারণেই সে চুপচাপ নিজের ব্যাগ খাবার ও পানীয় দিয়ে ভর্তি করতে শুরু করে। বাইরে দুটি জম্বি ক্রমাগত রেস্তোরাঁর কাঁচের জানালায় আঘাত করছিল। দ্রুত কিছু না করা হলে কাঁচ ভেঙে যেতে পারত। উইলিয়াম বলেন 5 জন মানুষের জন্য মাত্র 2টি জম্বি কোনো বড় সমস্যা নয়। সবাই মিলে চেষ্টা করলে এদের সহজেই নির্মূল করা সম্ভব। ফিলও একমত হন। এরপর একটা পরিকল্পনা করেন। তার পরিকল্পনা অনুযায়ী সান ভেতর থেকে জানালায় শব্দ করে জম্বিদের মনোযোগ আকর্ষণ করবে, আর বাকি মানুষগুলো রান্নাঘরের জিনিসপত্র অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের উপরে আক্রমণ করবে। প্রথমে তাদের হাঁটু লক্ষ্য করা হবে যাতে তারা হাঁটতে না পারে, তারপর তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হবে। কিন্তু সান বুঝতে পারছিল না যে সে কি বলছিল। সে নিজের ব্যাগটি শক্ত করে ধরে ভয়ে সেখানে বসেছিল। সে এইটাই ভেবেছিল হয়তো তাকেই বলির পাঠা বানানো হচ্ছে। এখন রোজ কি তার মেয়ের সঙ্গে পুনরায় মিলিত হতে পারবে? সান এবং বাকিরা কি স্টেডিয়ামে পৌঁছাতে পারবে, নাকি তারা সবাই জম্বিদের খাবারে পরিণত হবে? এর উত্তর জানতে হলে পার্ট 2 অবশ্যই দেখতে হবে। পার্ট 2 দেখতে চাইলে কমেন্ট করে জানাও।